দিচ্ছ? কেন করবে? আরিয়ান তো তার নেই, আজ থেকে অন্য কারো সে। আরোহী দরজা বন্ধ করে দিয়ে মেঝেতে বসে পড়ল। তার সবচেয়ে আপনজনটাও আজ তাকে ছেড়ে দিল। এই দুনিয়ায় আর কেউ রইল না তার। আচ্ছা, আরিয়ান তো জানতো যে আরোহীর আর কোথাও যাবার জায়গা নেই, তবু কেন এমন করলো? তাই বোধহয় দ্বিতীয় বিয়ে করার কথা উঠলেও ডিভোর্সের কথা তোলেনি। এই ভাবনাটা মাথায় আসতেই আরোহী তাচ্ছিল্যের হাসি দিল। মায়া দেখাচ্ছে হয়তো। মা বাবাহীন মেয়েটা যখন অনাথ আশ্রম থেকে বেরিয়ে এই বিষাক্ত শহরে ভালো সেজে মুখোশের আড়ালে ঢেকে থাকা মানুষদের মাঝখানে নিজের একটা ভরসার স্থান খুঁজছিল, ঠিক সেই মুহূর্তে আরিয়ান তার দিকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছিল। সে দেখেছিল তখন এই শহরে কত কত মানুষ বাজে প্রস্তাব দিয়ে চাকরি দিবে বলেছিল। অনেক কষ্টে আরিয়ানের অফিসে চাকরি পেয়েছিল সে। তখন মানুষরূপী নানা হায়না তাকে হামলা করতো প্রতিনিয়ত। আরিয়ানের দু চোখে আরোহী ভরসা খুঁজে পেয়েছিল। সে তখন কোনো বিরক্তি প্রকাশ না করে আরিয়ানের হাত আঁকড়ে ধরেছিল। তবে সে তখনই আরিয়ানকে শর্ত জুড়িয়ে দিয়েছিল যে তাকে পেতে হলে বিয়ে করে নিয়ে যেতে হবে। আসলে আরোহী মনে মনে এই বিষাক্ত শহর থেকে বাঁচার আকুতি থেকে এটা বলেছিল। আর সে দেখতে চেয়েছিল যে আরিয়ান কি সত্যিকারই তাকে চায় কিনা, নাকি আরিয়ানও ভালোর আড়ালে মুখোশ পড়েছে। বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলেন না। তিনি তার রুমে বসে সবকিছু শুনছিল, রুম থেকে বের পর্যন্ত হলেন না। অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন। সে রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল। সে প্রতি রাতে আমাকে মারতে লাগলো। একসময় ওর মার থেকে বাঁচার জন্য আমি বাথরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিতাম। রাত শেষ হলে ভোরের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো, আমি তখন বাথরুম থেকে বেরোতাম। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালি পড়ে গেছে। চোখ দিয়ে এখন আর কান্না আসে না। আমি অনেকটাই স্তব্ধ হয়ে গেলাম। সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে আমি আমার শাশুড়ির কাছে গেলাম, কারণ তার কথা ছেলে অক্ষরে অক্ষরে মানে। চোখে পানি ফেলে ওনাকে বললাম, মা আপনি তো সব দেখছেন, সব জানেন, দয়া করে ওকে ফেরান। তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন। তিনি বললেন, দোষ তো তোমার উপর ছেলে খুশি না বলেই তো সে অন্যদিকে গেছে। এখন একা কান্না কেঁদে লাভ নেই। আমি বললাম, মা আপনি আমাকে বলুন ঘরের কোন কাজটা আমি করতে অবহেলা করেছি। দোষটা কাজ সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয়, সবই তো দেখতে পাচ্ছেন। তার মানে বলতে চাইছো আমার ছেলের চরিত্র খারাপ? তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি? তাহলে সব দোষ আমার, নিজের দোষ আমার উপর চাপাচ্ছ? আমি এসব বলছি না, আমি শুধু বলছি ওকে আপনি থামান। আমার কথা না হয় বাদ দিলেন, কিন্তু আপনার ছেলের সন্তানের কথা অন্তত ভাবুন। আপনি চাইলে ওকে আটকাতে পারবেন। ও আপনাদের চলে গেল। চেয়ারে বসে অনামিকা হাসতে হাসতে টেবিলে পড়ে থাকা খাবারগুলো তুলে নিল। এখন আর অনামিকার কষ্ট হয় না, সহ্য হয়ে গেছে এসব। বাবা মায়ের পছন্দে বিয়ে করেছিল, তারা নাকি খুব খোঁজ খবর নিয়েছে। ছেলে নাকি কোনো দোষ নেই। অনামিকা দু একবার না করেছিল, কিন্তু পরিবার মানেনি বিধায় সে আর পরবর্তীতে কোনো কথা বলেনি। ভেবেছিল পরিবারের মানুষেরা যখন খোঁজ নিয়েছে তখন ভালোই হবে, হয়তো সুখে থাকবে। সুখে আছে সে, তবে সেটা লোক দেখানো। অনামিকার ভাবতে ভাবতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অনামিকার ননদ মিমার শাশুড়ি দুজনে মিলে রুমে হিংসার চাল বুঝছে। মা বলল, তুই দেখবে বজ্জাত মেয়েটাকে কিভাবে বাড়ি থেকে বের করে দেয়। টাকা দিবে বলে তার বাবা কি করে না করে দেয়। মিম বলল, কিন্তু মা ভাইয়া কি বলবে? ভাইয়া কি বিশ্বাস করবে? সব নিয়ে তুই চিন্তা করিস না, আমি না তোর মা, দেখবি কিভাবে কি করি। তুই শুধু আমার কথার সাথে সহমত থাকবি। ঠিক আছে মা, ভাইয়া আসুক তারপর মজা বোঝাবো। এই তো আমার মেয়ের মতো কথা। এরপর মা মেয়ে মিলে অট্ট হাসি দিয়ে হাতে হাতে হাই ফাই লাগায়। এদিকে রোহান অফিসে মনমরা হয়ে বসে আছে। কি করবে সে? অনামিকাকে নিয়ে তো আর পারি না। মা ও টাকার জন্য বারবার বলছে। অনামিকার বাবার বাড়ি থেকে টাকা এনে দিলে সব ঠিক হয়ে যেত। এমন সময় রোহানের অফিসের কলিগ ফাহিম বিয়ের পর মুখ বেঁধে হিসাব করে হঠাৎ এসে রোহানের কাঁধে হাত দিয়ে বলল, কি হলো রোহান, তোমাকে টেন্স দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হলে আমাকে